রেমিটেন্সে যারাও কষ্ট করে বিদেশে যায়, 1,56,00,000 বা 1,58,00,000 ডায়াসপোরা বিদেশে রয়েছে, যারা রেগুলার রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স যোদ্ধাদের আমাদের দেশের বাজেটে কখনোই কোনোদিন আইডেন্টিফাই করা হয়। তাদের মর্যাদা নিশ্চিত করা, তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি প্রদান চালু করা। যদি এটা করতে না পারে, রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের ইকোনমি এক মাসের ভিতরে ফ্লাকচুয়েট করবে, যা তুলে ধরার মতো ইকোনমির অল্টারনেট কোনো সোর্স বাংলাদেশের রাইট নাও এখনো ডেভেলপ করে না। কিন্তু আশ্চর্য, তাদের কোনো মর্যাদাই নেই। তারা গিয়ে দাঁড়ায় থাকে অ্যাম্বাসেডরের কাছে। অ্যাম্বাসেডর মনে হয় সাহেবজাদা, নবাব, মুঘল সম্রাট, সর্বশেষ সম্রাট, এরকম একটা ভাব নিয়ে থাকে। আর বিদেশে আমার দেশের শ্রমিকেরা গিয়ে কত কষ্ট করে যে জীবনযাপন করে, আনবিলিভেবল। তারা দিনের পর দিন দাঁড়িয়ে থাকে, তার ভিসার প্রবলেম দূর করা হয় না, পাসপোর্টের প্রবলেম দূর করা হয় না, থেকে টাকা নেওয়া হয়। এইটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা একবার আক্ষেপ করে বলেছিল যে আমি বলছিলাম একটা একটা অ্যাপস ডেভেলপ করতে, এটার মাধ্যমে বিদেশে যারা রয়েছে শ্রমিক, তারা আমাদের কাছে বার্তা পাঠাবে, কোনো সমস্যা হলে আমরা এখান থেকে সলিউশন করব। আমি এগুলা তারে সরকারকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি নির্দেশনা দিলাম সচিবদের, 1 বছর পরেও আমাকে আইসা কি কারণে হচ্ছে প্রধান উপদেষ্টা বলে আমি একটা অ্যাপ বানাইতে বলছি আর তার সচিব কাজ করে না, ডিফেক্টেড বা আমলাতান্ত্রিক জটিলতা করেছে। সুতরাং এই দেশের যত কোটি টাকারই বাজেট করেন না কেন, তল থেকে সব ফাঁকা করে নিয়ে চলে যাবে। এই ক্ষেত্রে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করবে। এগুলো এমনি এমনি হবে না, আমি জানি এগুলো অরণ্যের ওজন, এগুলো বললেও এই সরকারের কিছুই হবে না, কারণ এখানে টপ টু বটম সবই এগুলোর সাথে জড়িত। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা খরচ করছে, ওগুলো ইস্যু করবে কিভাবে? ওইটা আছে বাজেটের জন্য, ওই আসবে লোকাল গভর্নমেন্টে অ্যালোকেশন, ওইখান থেকে কাটতে থাকবে। এগুলো একটু হিসাব কিতাব করেন, এগুলো নিয়ে কোনো মিডিয়া নিউজ করলে আপনাদের আবার মিডিয়াও বন্ধ করে দেয়, অনেক সময় প্রেশার আসে, আবার বৈশা থাকে যে নিউজ করা যাবে না, কত টাকা লাগবে, এরকম হুমকি দামকি আমরা দিতে শুনি। আমরা এগুলো আজকালই করতেছি, কোথায় কতটুকু হুমকি দিচ্ছ আর কোথায় কতটুকু টাকা খাচ্ছ ডিক্লেয়ার করবো। শেখ হাসিনার হিসাব যেরকম জনগণের সামনে হয়েছে, সবার হিসাব এরকম হবে যদি সচেতন না হয়। আমরা সর্বোপরি এতটুকুই বলতে চাই, প্রিয় উপস্থিতি, আমাদের স্বাস্থ্য খাতের দৈন্য দশা একেবারে। জিডিপির মানে লেস দেন 1% একটা দেশের স্বাস্থ্য খাতে, অথচ আমার কনস্টিটিউশন বলছে স্বাস্থ্য হচ্ছে আমার নাকি মৌলিক অধিকার। সরকারি স্বাস্থ্য খাত, সরকারি হাসপাতাল আর যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গেলে মনে হয় এগুলো একটা গরু ছাগলের আড্ডাখানার কাছে আসে। মানুষের কোনো মর্যাদা কি এখানে আছে? সিঁড়ির কাছে ঘুমায় আছে মানুষ, যায় ওইখানে চিকিৎসার জন্য, অথচ এখানে যে পরিমাণে জীবাণু বসবাস করে, তাতে একজন গেলে নির্ঘাত যদি মরার পথযাত্রী, মৃত পথযাত্রী না হয়, ও মরার জন্য ওইখান থেকে প্রস্তুতি নিয়ে তার হাসপাতালে, বেসরকারি হাসপাতালে অথবা বাড়িতে যাইতে হয়। আপনি গেলে ওখানে সার্ভিস পাবেন না, সেখানে মধ্যস্বত্বভোগী দালালদের এত বেশি দৌড়াতে। এই স্বাস্থ্য খাতে আবার যা বাজেট দেওয়া হয়, করাপশনের যদি লিস্ট করা হয় কোন কোন খাতে বেশি করাপশন হয়, আজকাল চলছে করাপশনের খাতের মধ্যে শিক্ষা খাত রয়েছে সেকেন্ড পজিশনে বা কখনো ফার্স্ট পজিশনে। জাতির দ্বারা জাগ্রত বিবেক তৈরি করে, যারা মানুষ তৈরি করে, তারা দুর্নীতির সাথে জড়িত। ইউজিসিতে কোটি কোটি টাকা লোপাট হয়, জনগণের জন্য বরাদ্দ, ছাত্রদের জন্য বরাদ্দ হয়। ইউজিসিতে যে পরিমাণে টাকা বরাদ্দ করা হয়, আমি হিসাব করে দেখছি যে এইগুলা বিগত 15 বছরে ইউজিসিতে যা বরাদ্দ, তাতে ঢাকা ইউনিভার্সিটি একটা ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তার হল ছাড়া থাকার কথা, কিন্তু ইউনিভার্সিটিগুলো তার হল দিতে পারে না। রাজশাহী ইউনিভার্সিটি 70% স্টুডেন্ট হল পায় না, অসহায় জীবনযাপন করে। লেখাপড়া করতে গিয়ে নিজের ইনকামের চিন্তা করতে করতে একটা মানুষের জীবনটা তছনছ হয়ে যায়। সেখানে টিউশনি পাওয়া যায় না। একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রের 600 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা টিউশনি করতে হয়, সারা দিন কষ্ট করতে হয়, লেখাপড়া করবো কোথা থেকে? মাথার ভিতরে এমন একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। উচ্চ শিক্ষা নিয়ে সরকারের কোনো প্ল্যান নাই। আবার যাদেরকে এখানে বসিয়ে রাখে, তারা হচ্ছে এক একটা দুর্নীতির রাজপুত্র বসে থাকে।